এটি অন্তত তিনি দেখানোর চেষ্টা করছেন, না আমি আগে চীনে যাচ্ছি না, আগে মালয়েশিয়া। যদিও বিষয়টি সবার কাছে পরিষ্কার এবং অবশ্যই ভারতের কাছে তো পরিষ্কার বটেই, এবং এই বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, উদ্বেগের সৃষ্টি হয়েছে নানান জায়গা থেকে। আবার কেউ কেউ আশাবাদিতার জায়গাও দেখছেন। যদিও মালয়েশিয়াও আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ দেশ নয়, সেখানে 10 লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। প্রবাসী বাংলাদেশের সুযোগ সুবিধা নিশ্চিতকরণ কিংবা মালয়েশিয়ার শ্রমবাজারকে আরও বৃদ্ধি করতে নিশ্চয়ই এই সফরের গুরুত্ব আছে। কিন্তু চ্যালেঞ্জ তো রয়েছে, সেই চ্যালেঞ্জকে কিভাবে উত্তরাতে পারবে বিএনপি সরকার? ভারতের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে যে টানাপোড়েনের চরম টানাপোড়েন চলছে, সেটি শুরু হয়েছিল ডক্টর ইউনূস সরকারের সময় থেকে, এবং পরবর্তীতে নয়াদিল্লিতে ডাক্তার জাহেদকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল, সেই অবস্থার মধ্যে কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে বিএনপি সরকারের জন্য বা তারেক রহমানের জন্য এই চীন সফর অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জের। ভারত নিশ্চয়ই বিষয়টিকে স্বস্তির চোখে দেখছে না, এবং এই চ্যালেঞ্জ যেমন আমাদের জন্য, বিএনপি সরকারের জন্য, ঠিক একইভাবে ভারতের জন্য। এখন চীনে যে কারণে যাওয়া হচ্ছে, বিএনপি যেটি বলার চেষ্টা করছে বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য মোটামুটি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তুলে ধরা হচ্ছে, তা হচ্ছে চীনের সঙ্গে অবকাঠামো এবং অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে ডাবল প্রায়োরিটি দেওয়ার চেষ্টা। চীন নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক অনেক বড় অংশীদার। এই মুহূর্তে চীনের প্রত্যক্ষ বিনিয়োগ বাংলাদেশে, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ $2.67 বিলিয়ন। পদ্মা সেতু সহ দেশের বড় বড় অবকাঠামো নির্মাণে তারা একসাথে কাজ করছে, এবং সামনে যে আরও যে বড় অবকাঠামোটি নির্মাণের ক্ষেত্রে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের অর্থায়নে, সেটি হচ্ছে তিস্তা প্রকল্প। এই তিস্তা প্রকল্প নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে, এবং ভারতও অর্থায়ন করতে চাইছিল, যাতে চীন এই প্রকল্প অর্থায়ন না করে। এই প্রকল্পে ভারত এবং চীনের অর্থায়নে যার যা জায়গা থেকে অবশ্যই স্বার্থের বিষয় রয়েছে। যেহেতু এই প্রকল্পটি যেখানে নির্মাণ হবে ভারতের চিকেন স্নেকের কাছে, তার আশপাশেই ভারতের 7 রাজ্য, তো চীন যদি এই প্রকল্প অর্থায়ন করতে পারে, ভারতের বিশেষ একটি অংশ নজরদারিতে তারা রাখতে পারবে, এবং সেটি ঠেকাতেই ভারত চাইছিল যাতে চীন এটিতে অর্থায়ন না করে। কিন্তু এটিও তো সত্য কথা, ভারত যতটা না বেশি আগ্রহ দেখিয়েছে, তার চেয়ে আমরা ধীর গতি দেখছি এই বিষয়ে তাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। বাংলাদেশের উপরে ভারতের নির্ভরশীলতা অথবা বাংলাদেশের কাছে ভারতের যে চাওয়াটি, তা তো মূলত তাদের সীমান্ত নিরাপত্তা। প্রায় 4000 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত তাদের সাথে, এবং সেই সীমান্ত নিরাপত্তার মানে বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থানের যে একটি চরম আস্ফলন আমরা দেখেছিলাম, সেই বিষয়টি যে একেবারে তা মিলিয়ে গেছে, নিশ্চয় তা নয়। সেটি যেমন রয়েছে, সেই উদ্বেগের পাশাপাশি যদি চীন এই প্রকল্প অর্থায়ন করে, তাদের উদ্বেগের মাত্রা আরও বেশি বেড়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে ভারত বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছিল, দৃশ্যমান এটি। আমরাও তো বন্ধুত্ব চাই। ভারত যে অনেক বেশি আগ্রহী ছিল সম্পর্কটা ঝালাই করতে, রিবিল্ড করতে, তার নানান ধরনের এক্সাম্পল এর মধ্যে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় নির্বাচনের আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজে ছুটে এলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নিজে ফোন দিলেন, সেখানে সে দেশ সফরের জন্য সব পরিবারে আমন্ত্রণ জানালেন। কিন্তু তারপরও চীনের প্রতি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন আসলে এই মুহূর্তে এসে কতটা সাহায্যের হাত বাড়াবে? এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে তিস্তা প্রকল্পে তারা অর্থায়ন করবে যদি বাংলাদেশ চায়, এটা নিশ্চিত। কিন্তু মার্কিন চুক্তিতে যেভাবে আমাদের স্বাধীন
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয়টি একেবারে বিকিয়ে দেওয়া হলো, আমাদের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলা হলো, তাতে করে চীন নিশ্চয়ই বাংলাদেশকে সাহায্যের ক্ষেত্রে বা সহযোগিতার ক্ষেত্রে এই বিষয়টিকে সামনে নিয়ে এসে নানান ধরনের শর্ত আরোপ করার চেষ্টা করবে। না করে উপায় নেই। খুব সাধারণ জ্ঞানে এটুকু বোঝা যায়। তার কারণ মার্কিন চুক্তিতে কি রয়েছে, আমি আপনারা যে কেউ ইচ্ছা করলে সিপিডির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। তাদেরই একটি পর্যবেক্ষণ তুলে ধরছি, যদিও তারা এসব কথা বলেছে, এরই মধ্যে নানান পর্যায়ে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন মার্কিন চুক্তি আমাদের জন্য কতটা ক্ষতির। এই আলোচনার জায়গায় সুবিধার্থে সিপিডির অংশ বিশেষ একটু তুলে ধরছি আপনাদের সামনে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি ও সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। শুধু আগে থেকে চালু থাকা চুল্লির ক্ষেত্রে যদি অন্য কোনো বিকল্প সরবরাহকারী না থাকে তখন সীমিত ছাড় পাওয়া যাবে। ফলে ভবিষ্যতে রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক খাতে কাজ করা প্রায় বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির 4.3 অনুচ্ছেদে আরও বলা রয়েছে যে বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশ, মানে যুক্তরাষ্ট্রের সংজ্ঞায় চীন এবং রাশিয়া তো নন মার্কেট দেশ, এই দেশগুলোর সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। বুঝুন অবস্থা, মানে কিছু করতে গেলে যুক্তরাষ্ট্র অনুমতি নিতে হবে। যুক্তরাষ্ট্র কি অনুমতি দেবে সব কিছুর ক্ষেত্রে, চীনের সাথে সব ধরনের বাণিজ্য করার ক্ষেত্রে? আবার এই ধরনের চুক্তি থাকার ফলে চীনও কি সাহায্যের হাত বাড়িয়ে দিবে? চুক্তির আরেকটি ধারায় যেমন বলা রয়েছে যে যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা রক্ষায় সীমান্ত বাণিজ্যিক ব্যবস্থা নেয় তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে। এবং মানে যা বোঝানো হচ্ছে যে বড় শক্তিগুলোর দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে কার্যত একই অবস্থানে দাঁড়াতে হবে। এখন আমরা আমাদের অস্ত্র আমদানিতে তো প্রায় পুরোপুরি নির্ভরশীল চীনের উপরে। আবার ভারতের সঙ্গেও নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক সম্পর্ক একেবারে কম নয়, অনেক ক্ষেত্রেই আমরা তাদের উপর নির্ভরশীল। ভারত থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎ যদি কোনো কারণে ভারত বন্ধ করে দেয়, যে কোনো অজুহাতে বা যে কোনো কারণে, নিশ্চয়ই বাংলাদেশকে বিপাকে পড়তে হবে। ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এই যে ইরান মার্কিন যুদ্ধের মধ্যে যে তেলের একটা ভয়াবহ সংকট আমাদের সৃষ্টি হলো, আমরা তৈরি